রতন হালদার, তোকে যে কথাটা বলার সেটা হচ্ছে খুব ভালো পোর্টফোলিওটা হয়েছে এবং একটু সাজিয়ে নেওয়া দরকার। সাজিয়ে নিতে পারলে বেশ কয়েক কোটি টাকা কিন্তু পেতে পারিস এই সিচুয়েশনে। আর বক্তব্য যেটা সেটা হচ্ছে যে টেনশন করার জন্য তুই লিখেছিস আমি খুব টেন্স হয়ে রয়েছি, খুব টেনশন আছি। টেনশনের ব্যাপার নয়, তবে হ্যাঁ অনেকগুলো স্টক তোর ভুলভাল নেওয়া আছে। এই স্টকগুলো ভুলভাল নেওয়ার জন্য আলটিমেট তোর পোর্টফোলিওটা কিন্তু একদম ডাউন। যেটা দেখলাম তুই 2,78,000 টাকা ইনভেস্ট করেছিলি আর 3,10,000 টাকা মতোর রিটার্ন পাচ্ছিস, মানে 11% মতো রিটার্ন পাচ্ছিস তুই মাত্র 22টা স্টককে ইনভেস্ট করেছিস। তো এখন যেগুলো বলে যাওয়া সেটা হচ্ছে প্রথম তোকে দেখিয়ে দেবো কোন কোন স্টকগুলো তুই নিয়েছিস, সেগুলোকে ঠিকঠাক কেন হয়নি বাকিদেরও দেখে নেবে। আর তারপরে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে কোনটা কোনটা নেওয়া দরকার সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এই কতগুলো স্টককে যে যা বললো কিনে নিলাম, নিয়ে আমি একটা ঝুলি ভরে নিলাম, তারপর দেখা গেল সেটা দিয়ে একটা খিচুড়ি তৈরি হলো। সে আলটিমেটলি টেনশন করা সেটা কিছু না। তো কী লাভ, সেটা তোর কোনো তো লাভের কাজ কিছু নেই। সুতরাং এই ভিডিওটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে তোমরা, আর শিখতে পারবে প্রতিটা ভিডিও যেরকম শিখেছো। যদি মনে করো না যে শেখার কিছু বাকি আছে, যদি মনে করো না যে সব শেখা হয়ে গেছে, তাহলে আর ভিডিও দেখার দরকার নেই। এটা শুধু তাদেরই জন্য যারা শিখতে চায়। কারণ আমি আজ বলে না, বিগত 6 মাস ধরে যে সমস্ত ভিডিওগুলো বানিয়ে যদি কেউ প্রথম দিন থেকে শিখে আসতো তাহলে দেখে আসতো, শুধু দেখে নাও আর কিছু না। একবার করি, হ্যাঁ 2-3বার করে দেখলে পুরো ব্যাপারটা আরও অনেক ক্লিয়ার হয়ে যায়। কিন্তু ঘটনা হচ্ছে একবার করে যদি দেখে যেত কেউ, যারা দেখেছে এর মধ্যে তারা অলরেডি অনেক নলেজ পেয়েছে এবং আগামী 6 থেকে 1 বছরের মধ্যে যা হয়ে যাবে তারপরে আর এই মার্কেটে পুরোপুরি রেডি হয়ে যাবে। তো আমি সেরকমভাবে বানাই, আর মানে টোটালি ফ্রি অফ কস্ট, টোটালি ফ্রি। এবং শুধু আজ বলে না, যে আগে যে ভিডিও সেগুলো ফ্রি, এবং আগামী দিনে যে দারুণ ইন্টারেস্টিং ভিডিওগুলো আনবো, যে ভিডিওগুলো দেখে তুমি তোমরা বুঝতে পারবে, শিখতে পারবে, যে কোনো হাজার হাজার টাকা দিয়েও যে ভিডিওগুলো তোমরা পাও না। কারণ অভিজ্ঞতা কেউ দেয় না, তোমার থিওরিটিক্যাল অনেককে জ্ঞান দিতে পারে, অভিজ্ঞতা, এই যে এত বছর ধরে থেকে শেখা, পরিষ্কার স্পষ্টভাবে বক্তব্য রাখা যে হ্যাঁ এটা ভালো এটা খারাপ, যেটা আমি পারিনি, যেরকম ট্রেডিংয়ে যে প্রবলেমগুলো হয়েছে আমি তোমাদের কাছে সেগুলোই বলেছি। আর যেগুলো সুবিধা, যেগুলো রেখে তোমরা, আমি যেরকম করি, অন্যান্য সাইডেও কাজ করে যাওয়া যায় সম্ভব, এবং টেনশন ফ্রি হয়ে থাকা যায়। পোর্টফোলিওটা সুন্দর করে গোছানো থাকলে এগুলো সম্ভব হয়। ওই যে কথাটা বললাম 33 বছর বয়স ওর, ও একদমই নিম্নবিত্ত বাড়ির ছেলে, এবং ঘটনা হচ্ছে 33 বছর বয়স, ও কোম্পানিতে কাজ করে, 1500 টাকা করে মাত্র পার মান্থ জমাতে পারবে। মানে এর বেশি আমাকে বলে দিয়েছে, চিঠিতে মেল করে দিয়েছে যে আমি মাত্র এইটুকুটাই আমি এসআইপি করতে পারবো, এর বেশি কিন্তু আমি পারবো না, কারণ আমার বার্ডেন যা রয়েছে, সংসারের যা পরিস্থিতি রয়েছে, আমার পক্ষে সম্ভব না। তো এইটা যখন বলে দিয়েছে তখন আর এখানে আর সেকেন্ড ব্যাপার কিছু নেই। ঘটনা হচ্ছে তোর যেটা বক্তব্য, ওর একটা 2 বছরের বাচ্চা আছে, ওই সেই তার ছেলে, তার জোর দিকে তাকিয়ে কাজটা করছে ও, যে একটা সুন্দর ব্যবস্থা নিয়ে যাওয়া। এবং ও যেটা সন্দেহ করেছে এটা ঠিকই, পোর্টফোলিওটা একটা খিচুড়ি পোর্টফোলিও আছে, অনেক কিছু রেখেছে। এবং এখন যে ভিডিওর মধ্যে যে স্টকগুলো বলতে যাবো, যেগুলো বাদ দিচ্ছি, তার মানে কিন্তু এইগুলোকে আমি এই লিস্ট থেকে ডিডাক্ট করে দিচ্ছি, অমিট করে দিচ্ছি, ইরেজ করে দিচ্ছি, মানে এই নয় স্টকগুলো খারাপ। এই কারণে অতিরিক্ত শখ, ও এতদিন ধরে ইনভেস্ট করে মাত্র 11% রিটার্ন পাচ্ছে। তার মানে এই অবস্থায় যদি ও রেখে যায় পোর্টফোলিওটা, সারা জীবনের কিচ্ছু হবে না, বরঞ্চ ফিক্সড ব্যাঙ্কে করে রাখলে ওর লাভ হতো। কিন্তু তুই এই ভুল কাজগুলো যাই হোক যেটা করেছিস সেটা না, কিন্তু ঘটনা হচ্ছে বেশি ভালোগুলো সব বেশি রাখাটার মধ্যে বিপদ আছে, সেটাই আমার বক্তব্য। যে চলে আসো, আমি দেখে নিই চট করে ওর কী কী স্টকগুলো রয়েছে। যে স্টকটায় যে পোর্টফোলিওটায় চলে এলাম সেটা হচ্ছে রতন হালদারের। ওর 33 বছর বয়স, যেটা বলেছিলাম। এখন 2,78,000 টাকা মোটামুটি ও ইনভেস্ট করেছে, আর তার বদলে ও এখন 3,10,338 টাকা মোটামুটি, মানে 11% মতো রিটার্ন ও পাচ্ছে। খুবই সামান্য রিটার্ন। আর স্টকগুলো দেখতে দেখতে চলেছি, কিছু স্টক বলে যাব তোমাদেরকে, সেগুলো হয়তো অনেকের ক্ষেত্রে ঠিকঠাক আছে, অনেকের ক্ষেত্রে ভালোই আছে, কিন্তু এই মুহূর্তে ওর ক্ষেত্রে ভালো নয়। অতিরিক্ত বেশি খাবার দাবার খেয়ে ফেললে সেটাতে সুবিধা হয় না, তখন আইঢাই করতে থাকে শরীর এবং আলটিমেটলি অসুস্থ হয়ে পড়ে। সেজন্য ভালো খাবার বেশি পরিমাণ সাটিয়েও কোনো লাভ হয় না। ওর ক্ষেত্রে সেই একই হয়েছে, মানে বেশি ভালো খাবার একসঙ্গে সে খেয়ে পুরো খিচুড়ি হয়ে একার কাণ্ড হয়েছে। এখন ঘটনা জিওজিৎ ফাইন্যান্সিয়াল এখন ওর জন্য আউট হয়ে যাচ্ছে। বেসিক্যালি 5 বছর রিটার্ন কিছুই দেয়নি, ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে 54%। আর যে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের স্টকগুলো রেখে দিয়েছে, ভালো স্টক রেখেছে। এইচডিএফসি ব্যাঙ্ক রেখে দিয়েছে, 59টা কোয়ান্টিটি কিনে রেখেছে, খুব সুন্দর, ঠিক আছে, ভালো স্টকে প্রায় 90,000 টাকা ইনভেস্ট করেছে। কী অবস্থা এখন, যাই হোক, তুই যা করেছিস 90,000 টাকা এইচডিএফসি ব্যাঙ্কে ইনভেস্ট করে রেখে দিয়েছিস, তো তোর রিটার্নটা আসবে কোত্থেকে এখন সিচুয়েশানে? এইচডিএফসি যেখানে তো পুরো ফ্ল্যাট মুভমেন্ট চলছে। যাই হোক, এইচডিএফসি গোল্ড, তাতে আবার 10টা কোয়ান্টিটি ইনভেস্ট করেছে, 52 টাকা 57 টাকা হয়েছে। তোমার হেজিং মানে তোর এই যখন তুই এই স্টকগুলোকে নিয়ে ভবিষ্যতে যখন ইকুইটি মার্কেট যখন পড়তে থাকবে, তখন এইসব এইচডিএফসি গোল্ড বা গোল্ড রেটে বা ইটিএফ, নিফটি বিজ, এগুলো তোকে কিছুটা সাপোর্ট করতে পারে। এই জন্য হিন্দুস্তান রেলের 5খানা রেখে দিয়েছিস। এই স্টকটা যথেষ্ট ভালো স্টক, এবং ভবিষ্যতে এফএম সেক্টরের মধ্যে যাকে বলা হয় কিং।
তো এই ধরনের সেক্টরের স্টকগুলো যথেষ্ট, এখন তো গোটা এফএম সেক্টরে খুব একটা তেমন বেশি রিটার্ন দিচ্ছে না, সেজন্য এখান থেকে খুব বেশি রিটার্ন পাচ্ছিস না, কিন্তু পরে রিটার্ন দেবে, তো কন্টিনিউ করে যেতে পারিস। নেক্সট চলে আসি, সেটা হচ্ছে রিলায়েন্স রেখেছিস, রিলায়েন্সেও ইনভেস্ট করেছিস 5টা কোয়ান্টিটি। তারপরে যথেষ্ট ভালো স্টক এবং 27% রিটার্ন পাচ্ছিস, কন্টিনিউ করে যেতে হবে। টাটা পাওয়ার যেগুলো যেগুলো বলে যাচ্ছি সেগুলো কন্টিনিউ করবি, বাকিগুলো অফ করে দিবি। টাটা পাওয়ার 77খানা কোয়ান্টিটি রেখেছিস, 15,000 টাকা ইনভেস্ট করেছিস। ঠিক আছে, এই সিচুয়েশনে খুব এত টেনশন করার মতো নয়, তো যে রেখেছিস। টাটা স্টিল রেখে দিয়েছিস 20টা, 151 টাকা করে। টাটা স্টিলটা রেখেছিস মানে সিক্লিক্যাল স্টক, তো এই ধরনের স্টকগুলো কোনো রিটার্ন তো খুব বেশি পাবি না। 25 মানে এই সময় ভালো সিচুয়েশন, তাই 25 পাচ্ছিস। এবার বছর পর বছর আমরা 17-18 সালে দেখেছি এই মেটাল সেক্টর, বিশেষ করে টাটা স্টিল পড়েই ছিল, তোলেই মানে মুভমেন্টই না, 1.5-2 বছর কোনো মুভমেন্ট নেই, ভাবতে পারবি না। যাই হোক, ট্রাইডেন্ট নিয়েছে, ট্রাইডেন্টে 21% রিটার্ন পাচ্ছিস, 2200 টাকা ইনভেস্ট করেছিস, 38 টাকা করে এখন দাম চলছে, যেটা তুই 31-এ কিনেছিস, 70টা কোয়ান্টিটি, খুব রিস্কি স্টক, রেখে দে। ঠিক আছে, নেক্সট হচ্ছে উজ্জীবন স্মল ফিনান্স, এখান থেকে কিন্তু আউট হয়ে যেতে হবে, কারণ বেকার এতগুলো ব্যাংকে স্টককে রাখবি না, খুব বেশি রিটার্ন দেয়নি, আর দেবে বলে ভবিষ্যতে এখনই নয়, হতে পারে অন্য ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে খুব একটা নেই। ইউনো বিন্ডা অটো এনসিলের মধ্যে পড়ে, রেখে দিয়েছিস, ঠিক আছে, ভালো করেছিস, স্টকটা কিন্তু ভবিষ্যতে ভালো করবে, রিটার্ন মাত্র 19% পাচ্ছিস, পরে যতটুকু ইম্প্রুভমেন্ট হওয়ার হবে। আচ্ছা, এরপরে আসছি নেক্সট স্টক, সেটা হচ্ছে 22টা স্টকের মধ্যে এইবারে যে স্টকটা ক্ষেত্রে আছে সেটা হচ্ছে মন 100। মন 100 কি? এটা মতিলাল অসওয়াল ন্যাসড্যাক 100 ইটিএফ। তো ইটিএফে মাত্র 1 পিস রেখেছিস, এইগুলোতে রাখবি, কারণ রাখবি এই জন্য নয় যে এগুলো ইটিএফ, তো এগুলো আলটিমেটলি টাইপ অফ মিউচুয়াল ফান্ড, যেগুলো তোকে কিন্তু আলটিমেটলি রিটার্ন ভালোই দেবে। রিটার্ন মানে তুই এক্সপেকটেশন কিছুই নাই, খুব বড় কিছু এক্সপেক্ট করবিও না, মোটামুটি 15-18% রিটার্ন দিলেই যথেষ্ট। তো খারাপ কী আছে, 15-18% রিটার্ন যথেষ্ট, বেশি কিছু লোভ করাটা ভালো না। আচ্ছা, মাদারসান সুমির 28টা কোয়ান্টিটি রেখে দিয়েছিস, ঠিক আছে। এনএইচপিসি রেখেছিস 10টা কোয়ান্টিটি, 431 টাকা ইনভেস্ট করেছিস, এটা পিকুলিয়ার একটা পোর্টফোলিও খিচুড়ি তৈরি করেছিস। একদিকে এইচডিএফসি ব্যাঙ্ক 89খানা রেখেছিস, সেখানে প্রায় প্রচুর অনেকটা ডিফারেন্স করিয়ে দিয়েছিস, সেখানে তুই এখানে একটা রাখলি, এখানে এইচডিএফসি রাখলি, প্রায় 90,000 টাকা তুই খরচা করেছিস। আবার এইখানে তুই করলি এক এক জায়গাতে এক রকম, 431 টাকা এখানে, তো এইগুলো ঠিকঠাক হয়নি, ব্যালেন্সিংগুলো ঠিকঠাক কিন্তু আমি বলে দিচ্ছি, সে মতো করতে হবে। আর নিফটি বিজে রেখেছিস 50,000 টাকা, এরকম অদ্ভুতরে কেন কীভাবে করলি আমি বুঝতে, 50,000 টাকা এই নিফটি বিজে ঢুকিয়ে রেখেছিস। আবার মন 100-এর মধ্যে কিছু টাকা রেখেছিস, আবার ওখানে রেখেছিস, মানে একদম। আচ্ছা, নাইকা এবারে চলে যায়, নাইকা একটা এই মুহূর্তে এখন পর্যন্ত খুব একটা পজিটিভ কিছু খবর পাচ্ছি না স্টকটাকে নিয়ে, এবং ভবিষ্যতে যদি ইমপ্রুভমেন্ট কিছু হয় হতে পারে, এই মুহূর্তে তেমন কিছু নেই। রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে আগামী কয়েকটা কোয়ার্টার, তারপরে বুঝতে পারবো। নেক্সট হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ, যথা নিয়ম অনুযায়ী যথেষ্ট ভালোই কোম্পানি, স্টেবল কোম্পানি, ভবিষ্যতে তুই যত দেখে দিবি তত তোর ইমপ্রুভমেন্ট হবে। তো এর মধ্যে থেকে তোকে বাদ দিতে হবে বেশ কিছু স্টককে, সেগুলো আমি এরপরে তোকে আলোচনা করে বলে দিচ্ছি। দেখে নিলাম যে ওর স্টকগুলো কী কী রয়েছে। এবারে যে বক্তব্যটা সেটা হচ্ছে কী কী রাখা দরকার, সেটা এবার একটু জানা দরকার, যেটা না হওয়ার জন্য ওর এরকম অবস্থা হয়েছে। তো প্রথম ঘটনা হচ্ছে যে এককারই ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির সব কটা স্টককে নিয়ে ও ঢুকিয়ে রেখেছে ব্যাংকের মধ্যে। একদিকের মধ্যে যেরকম ও রেখে দিয়েছে, এখান থেকে এইচডিএফসিকে রেখেছে, আবার আইডিএফসি ফার্স্টকে রেখেছে, আবার এর সঙ্গে রেখে দিয়েছে আরও কি, সেটা রেখেছে ও মহাব্যাংকে রেখেছে, মহাব্যাংকে রেখে দিয়েছে। হ্যাঁ, এর সঙ্গে কী রেখেছে, তার সঙ্গে রয়েছে জিও ফিনান্সকে রেখে দিয়েছে, তাতেও শান্তি হয়নি। মহারাষ্ট্র ব্যাংক, যেটা আমি মহাব্যাংক বলছি, আর উজ্জয়ন ফিনান্স, স্মল ফিনান্স ব্যাংক রেখে দিয়েছে। মানে একসঙ্গে এতগুলোকে ঢুকিয়ে রেখেছে, এই সমস্তগুলোর জন্য ওর আলটিমেটলি টোটালটা বেকার হয়ে গেছে, 2,78,000 টাকাটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখন বক্তব্য এর মধ্যে থেকে ও শুধুমাত্র যেটা রাখবি সেগুলো বলতে থাকবো। প্রথম শুধু এইচডিএফসিকে রাখবি, আর এইগুলো আইডিএফসিকে রাখ, বাকি সব আউট কর, একদম আর কিছু দেখতে চাই না আমি। তুই যে লিস্টটা এরপর পাঠাবি আমাকে, সেখানে কিন্তু রতন আমি দেখতে চাই যে লিস্টটা আমি এখন টিক করে দেওয়ার পরে সেটা যেন পারফেক্ট থাকে এবং সেটা কন্টিনিউ করে যাবে। এবং আমি যেটা বলবো 6 মাস বাদে এটা রিভিউ করতে পারিস আমাকে দিয়ে, বা নিজে বা কাউকে দিয়ে, সেটা তোর ব্যাপার। আর মেম্বারশিপ মাত্র 29 টাকা করে পার মান্থ, সেটা একটা রেখে দিবি। কেন রেখে দিবি সেটা হচ্ছে, একটা লিঙ্ক থাকবে, যদি কোনো সুবিধা হয় কোনো পার্টিকুলার কোনো একটা স্টকের ক্ষেত্রে, আমি বলে দিলাম যে এখন এটা অসুবিধা আছে, ইমিডিয়েট বেরিয়ে যাবে, এই ব্যাপারগুলো, বা লিঙ্ক থাকা যে আমি এককালে তোরটা আমি করেছিলাম, সেই জন্য এটা করে নিবি, সামান্য 29 টাকা দিয়ে রেখে দিতে পারিস। আর নেক্সট যেটা বক্তব্য সেটা হচ্ছে তোর সেক্টর
আইটি সেক্টরের মধ্যে তুই জায়গায় রেখে দিয়েছিস, সেখানে দেখলাম ইনফোসিস ক্যারেক্টারের মধ্যে এবারে আসছি। আইটি সেক্টরে তুই ইনফোসিসকে শুধু ঢুকিয়ে রেখে দিয়েছিস। তো আমি তোকে যেটা বলবো, ইনফোসিস সঙ্গে একটা স্মল ক্যাপকে রাখবি, সেটা তোর তুই রেখে দিতে পারিস, জেনসার টেকনোলজি রাখতে পারিস, অথবা তুই একটা কাজ করতে পারিস, সেটা হচ্ছে কেপিআইটিকে রাখতে পারিস, অ্যাপেল ইন্ডিয়াকে রাখতে পারিস, এইগুলোকে তুই রাখতে পারিস, আমার যেটা মনে হলো। নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরে কিচ্ছু নেই, এটা একটা ব্যাপার। অটো সেক্টরের মধ্যে তুই কী রেখেছিস, একটা মাদারসন সুমি রেখে দিয়েছিস, ইউনো মিন্ডা রেখে দিয়েছিস। আমি একটু বলি, অটো সেক্টরের মধ্যে তুই যেটা রাখবি সেটা হচ্ছে আইদার মাহিন্দ্রা রাখতে পারিস, বা তোর টাটা মোটরসকে রেখে দিবি, হয়ে গেল। এর সঙ্গে ইউনো মিন্ডা থাকছে, রইল। আর যেটা এছাড়া যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মাদারসন সুমি রেখে দিচ্ছিস, ঠিক আছে, ওটাকে বাদ দেওয়ার দরকার নেই, হয়ে গেল। এফএমসি সেক্টরের মধ্যে চলে আয়। এফএমসির মধ্যে তুই হিন্দুস্তান ইউনিলিভারকে রেখেছিস, ভালো স্টক, ন্যাচারালি ডিভিডেন্ড ভালো দেয়। আর অনেকে আমার এইচুএল জানতে চাইছিল, আমি সেই সুযোগে এখানে বলে দিই, কারণ সম্ভব তো নয় একটা করে ভিডিও বানানো প্রত্যেকটা জন্য। হিন্দুস্তান ইউনিলিভার যে লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু একটা বলা যেতে পারে কিং কোম্পানি, মানে একটা যে কোম্পানিগুলোর মধ্যে ভরসাযোগ্য কোম্পানি তার মধ্যে হচ্ছে একটি। নিশ্চিন্তে নির্ভাবনায় ইনভেস্ট করে যেতে পারো, রিটার্ন খুব বেশি কিচ্ছু পাবে না, একদম প্রথম থেকেই বলে দিই কথাটা, চমকে দেওয়া আমাদের রিটার্ন যে বিশাল কিছু হবে না। 5 বছরে মোটামুটি ডবল করার যে স্কিমটা ছিল ওটা এখনও রয়েছে, তো ওই 5 বছরের ডবল বা ওরকম কাছাকাছি জায়গায় যাবে, ও ডিভিডেন্ড তোমাকে দেবে সুন্দর মতো, আর আলটিমেটলি গ্রোথ মোটামুটি। কিন্তু যেটা তোমার স্টেবিলিটি দেবে, সেই স্টেবিলিটিটা অন্য কোনো জায়গায় পাবে না। এই জন্য রতন কী করেছিস, ঠিক কাজ করেছিস যে এইচুএলকে রেখে দিয়েছিস, কারণ তোর একটা স্টেবিলিটি বেশি দরকার। এবার এর সঙ্গে যেটা তুই রাখবি সেটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মিসেস বেক্টারকে রাখতে পারিস, অথবা কেআরবিএলকে রাখতে পারিস, অথবা এলটি ফুডসকে রাখতে পারিস। এইগুলোর মধ্যে একটা তুই রাখতে পারিস, আমার যেটা মনে হলো। নেক্সট আমি চলে আসবো এরপরে, সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর। কেমিক্যাল সেক্টরে আমি তোর একটাও স্টক দেখিনি। দেখ, একটা কেন আমি বলি ডাইভার্সিফিকেশন দরকার। ডাইভার্সিফিকেশন দেওয়া হচ্ছে যখন যেটা উঠবে সেটা তোর খুব কাজে লাগবে। যে এই মুহূর্তে তুই কেমিক্যাল সেক্টরের মধ্যে এসআরএফ তো যথেষ্ট ভালো রয়েছে, অথবা দীপক নাইট্রেটকে রেখে দিতে পারিস, ওটাও ভালো স্টক রয়েছে, এইগুলোকে রেখে দিতে পারিস। আর এফসিএলকে রাখতে পারিস, ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড, এই ধরনের স্টকগুলোকে রেখে দিতে পারিস, তাহলে এটা তোর কাজ হয়ে গেল। তো এর মধ্যে বন্ধুরা অনেকটা জিনিস আমার জানা হয়ে গেল। এক নাম্বার, পুরো স্টকের একটা তৈরি হয়ে গেল। মেটালস সেক্টরে তুই টাটা স্টিলকে রেখেছিস, এনার্জি সেক্টরের মতো টাটা পাওয়ারকে রেখে দিয়েছিস, এগুলো সব ঠিকঠাক আছে। তাহলে তুই কোনটা বাদ দিবি, এবারে চলে ফাইনাল জায়গায়। সেটা হচ্ছে প্রথম জিওজিট এফএসএল, 64 টাকা করে দাম, 5 বছরে মাত্র 54% রিটার্ন দিয়েছে, আউট। নেক্সট হচ্ছে লাক্স ইন্ডাস্ট্রিজ, আউট। আমি আমার কথা অনুযায়ী বলে যাব। নেক্সট তারপরে চিন্তা ভাবনা, তারপরে জিও ফিনান্স, আউট। আচ্ছা, মহারাষ্ট্র ব্যাংক, আউট হয়ে গেল। নেক্সট আউট করবো উজ্জয়িনী ফিনান্স, আউট হয়ে গেল। নেক্সট হচ্ছে যেটার মধ্যে এবারে আমি বলবো সেটা মন 100 কিসের জন্য, মতিলাল আসওয়াল, ন্যাসড্যাক। এটা কিন্তু খারাপ নয়, এগুলো সবচেয়ে হেজিং অর্থ হচ্ছে নর্মালি যেটা হয়ে থাকে, যেটার জন্য তুই রেখে দেয় অনেকে বন্ধুরা, এটা করতে পারো। সেটা হচ্ছে কি, যখন স্টক মার্কেট ডাউন হতে থাকবে তখন কিন্তু গোল্ড ফেজে যে সমস্ত কোম্পানিগুলো থাকে সেগুলো তোমাকে কিছুটা ইমপ্রুভমেন্ট দিতে পারে। তো বা এই ধরনের ন্যাসড্যাক ফ্যাসড্যাকে যেগুলো থাকে, ইটিএফ, এগুলো কিছু ইটিএফের আমরা ভিডিও বানিয়েছি, দেখে নিতে পারো তুমি। আচ্ছা, এইগুলো বাদ ছাড়া এখন নায়িকা বলে যেটা, সেটাকে তুই বাদ দিচ্ছিস। এইগুলোকে বাদ দিয়ে মোটামুটি দাঁড় করা, তাও তোর কাছে অনেকগুলো হয়ে গেল, তাও এটা ব্যাপারটা মোটামুটি জায়গায় চলে যাবে। তো এই জায়গাতেই দাঁড়িয়ে আজকে কমপ্লিট করতে চলেছি। এবারে তুই যেটা পাবি সেটা হচ্ছে কি, আগে এটাকে কনফার্মেশনগুলো ঠিকঠাক কর, মাথার টেনশনটা কমা। আমি যখন তোর দায়িত্ব তুই আমায় যখন দিচ্ছিস বা নিতে চলেছি, তুই মনে করে নে এটা তোর পজিটিভ ভালো কিছুই হবে। যেটা দরকারি জিনিস এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তুই এসআইপি করতে পারবি 2000 টাকা করে। তাহলে কোনটা এসআইপি করবি? দেখ, অ্যামাউন্টটা খুব কম। আমি তোকে বলবো মিউচুয়াল ফান্ডের কথা 1 নাম্বার। আর যদি মনে করি মিউচুয়াল ফান্ডে আমি যেতে পারবো না দাদা, তাহলে আমি বলবো তোকে সেফ আয়। তুই যেহেতু রিস্কটা পছন্দ করিস না খুব বেশি, সেক্ষেত্রে আমি তোকে বলবো মাত্র 2000 টাকাতে এবারে এইখানে তুই যদি রাখিস, টাটা পাওয়ারের একটা রাখতে পারিস। টাটা পাওয়ারের ক্ষেত্রে মানে 1500 থেকে 2000 টাকার মধ্যে যদি রাখিস, টাটা পাওয়ার একমাত্র জিনিস দেখতে পারলাম। আর তার সঙ্গে যেটা করতে পারিস সেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর যথেষ্ট ভালো, তো এইচডিএফসি ব্যাঙ্কে রাখতে পারিস। এই দুটো হয়ে গেল। এটাই তোর মোটামুটি 1100-1200। আর এখান থেকে আর একটা হয়তো ছোটো নিতে পারবি, সেটা হচ্ছে তোর এখানে যেটা আমি মনে করছি, সেটা তুই জেনসার টেকনোলজি আইটির মধ্যে নিতে পারবি। জেনসার হয়ে গেল। আর মাদারসন সুমিও দামটা কম আছে, সুতরাং এই 4টের মধ্যে তোকে মোটামুটি কিনে যেতে হবে 2000 টাকায়। আর একটা কাজ করতে পারি, এটা একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে ইটিএফ। তুই মন ইটিএফ যেটা তুই করে রেখেছিস, মন 100 ইটিএফ, পুরো 2000 টাকাটা মন ইটিএফে রাখতে পারিস। এগুলো রাখলে কি সুবিধা হয়, 1 নম্বর ইটিএফে তো আমি যেটা ভিডিও বানিয়েছি সেখানে ডিটেলস বলে দিচ্ছি, পরে দেখে নিবি। তো এইটা মোটামুটি জায়গা দাঁড়িয়ে গেল, এটা একটা কথায় চলে এলো। এইবারে যে ফাইনাল কথা না, সেটা হচ্ছে এই টোটালটা করে
আমাকে একটা ফাইনাল আউটপুট তুমি চটপট আমাকে দেবে, দিয়ে কাজটা শেষ করব। তো আজকের মতো শেষ হলো, সবাইকে নমস্কার জানাই।